আগে এর আগে তোমাদের ফার্স্ট লেকচারে আমরা যেটা দেখেছিলাম সেখানে কিভাবে আবেশ তাড়িৎ-চুম্বক আবেশ প্রক্রিয়ায় কোনো একটা কুণ্ডলিতে কি তড়িৎচালক শক্তি অথবা তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়, সেই প্রক্রিয়া আমরা দেখেছিলাম। তাহলে সেখানে আমরা নিঃসন্দেহে এই বিষয়টা আমরা দেখেছিলাম যে একটা বদ্ধ কুণ্ডলী এর কাছে হয়তো একটা দণ্ড চুম্বক যদি আমরা আনা নেওয়া করি, অথবা একটা বদ্ধ কুণ্ডলীর কাছে আরেকটা বদ্ধ কুণ্ডলীর যদি কোনো প্রভাব আমরা ফেলতে পারি নির্দিষ্ট শর্তে, তাহলে ওই বদ্ধ কুণ্ডলীতে আমরা তড়িৎচালক শক্তি অথবা তড়িৎচালক শক্তি আমরা আবিষ্ট করতে পারি। আর কোনো একটা জায়গায় তড়িৎচালক শক্তি আবিষ্ট হওয়া মানেই হইল তার ইন্টারনাল যে বিষয়টা, যে সেখানে একটা তড়িৎ প্রবাহ মানে তড়িৎ শক্তি আবিষ্ট হয়। তাহলে কোন জায়গায় আমরা এই কথাটা বারবার বলবো এখন যে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, কিন্তু তড়িৎচালক শক্তি দেখতেছি না, আমি দেখাচ্ছি তড়িৎ প্রবাহ, আবিষ্ট তড়িৎ প্রবাহ দেখাচ্ছি। তার মানে হলো বলতেছি তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। হ্যাঁ, ওখানে তড়িৎচালক শক্তি মূলত আবিষ্ট হয়। আমরা যখন কোনো সার্কিট দেখি, একটা সার্কিট যখন আমরা কোনো জায়গায় দেখি, তখন মূলত সেখানে কি করি? একটা সার্কিট দেখলে যে তুমি একটা কোষ থাকে, এরকম কোষ থাকলে তোমার কোষ থেকে তড়িৎ প্রবাহিত হয়, এই কোষের তো একটা তড়িৎচালক শক্তি থাকে। তাহলে কোষের তড়িৎচালক শক্তি আছে বিধায় এই সার্কিট থেকে তড়িৎ প্রবাহিত হয়। তাহলে সার্কিটে তড়িৎ প্রবাহিত হয়, এর মানে হইল নিঃসন্দেহে এই সার্কিটে তড়িৎচালক শক্তি আছে, এর অ্যাবসেন্সে কখনোই তড়িৎ প্রবাহিত হতে পারে না। আবার যদি বলি যে এখানে একটা তড়িৎচালক শক্তি আছে, তাহলে অবশ্যই সার্কিট থেকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাই তোমার বিষয়টা এরকম যে আমরা এখন বারবার বলবো যে তড়িৎচালক শক্তি আবিষ্ট হচ্ছে, আমি তড়িৎ প্রবাহ দেখাচ্ছি, কারণ ওই আবিষ্ট তড়িৎচালক শক্তির প্রভাবই ওখানে আবিষ্ট তড়িৎ প্রবাহ পাওয়া যাচ্ছে। আর তড়িৎ প্রবাহ মূলত একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, এটা হইলো তোমার এই যে আবিষ্ট তড়িৎচালক শক্তি, আবিষ্ট তড়িৎচালক শক্তি সে যেদিকে তার অভিমুখ যেদিকে, তাহলে তার অভিমুখ আমরা কি বলি? পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তাহলে ওই ধনাত্মক চার্জ পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, তড়িৎ প্রবাহ পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তাহলে আবিষ্ট তড়িৎচালক শক্তির অভিমুখ তড়িৎ প্রবাহের অভিমুখ মূলত একই এখানে। আমরা এর আগে দেখেছি যে একটা বদ্ধ কুণ্ডলীতে এই আবেশ প্রক্রিয়ায় যখন তড়িৎচালক শক্তি আবিষ্ট হয় বা তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়, সেখানে মেজর ভূমিকা পালন করে কারা? দুইটার ভিতরে একটা আপেক্ষিক গতি থাকতে হয়, এটা দেখেছি। অথবা আমরা এটাও দেখেছি আপেক্ষিক গতি ছাড়াও করা যায়, যে এখানে যদি তোমার দুইটা বদ্ধ কুণ্ডলী থাকে, যে এখানে যদি তোমার একটা কুণ্ডলী থাকে, এরকম যদি একটা বদ্ধ কুণ্ডলী থাকে, আর এখানে যদি আরেকটা বদ্ধ কুণ্ডলী থাকে, এরকম একটা রোধ নিয়ে, বা রোধ থাকুক বা না থাকুক, এখানে একটা কুণ্ডলী আছে, তাহলে এই দুইটা কুণ্ডলীর যখন আমরা পাশাপাশি রাখি, তখনও কিন্তু এই যে কুণ্ডলীটা তড়িৎ প্রবাহিত, আমরা সেখানে বলেছি ওই লেকচারে, ফার্স্ট লেকচারে, যে এটাকে বলা হয় মুখ্য কুণ্ডলী বা প্রাইমারি কুণ্ডলী। আর এই যে কুণ্ডলীর প্রভাবে অন্য কোনো বদ্ধ কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহ আবিষ্ট করা হয়, সেটাকে বলা হয় গৌণ কুণ্ডলী বা সেকেন্ডারি কুণ্ডলী। তাহলে এইটা হলো সেকেন্ডারি কুণ্ডলী। তাহলে এখানে যদি আমরা একটা পরিবর্তনশীল রোধ ব্যবহার করে এই বর্তনীর মধ্যে যে তড়িৎ প্রবাহ যাচ্ছে, সেই তড়িৎ প্রবাহটাকে বারবার পরিবর্তন করতে পারি, তাহলে ওই পরিবর্তিত প্রবাহের কারণে ওর চারপাশে যে সৃষ্ট চৌম্বক বলরেখা, ওই পিছনের চ্যাপ্টারের কথা অনুযায়ী, যে কোনো কিছুর ভিতর থেকে তড়িৎ প্রবাহিত হইলেই তার চারদিকে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তাহলে ওর চারদিকে যে সৃষ্ট
মানে চৌম্বক ক্ষেত্র মানেই তো চৌম্বক বলরেখা, তাই সেই চৌম্বক বলরেখার পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনটা ওর কাছে এসে পড়তেছে। দুটো কুণ্ডলীর ভিতরে এখানে কিন্তু আপেক্ষিক গতিও নেই, ওই ওর উপরে পড়ে যখনই এখানে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হয় তখনও এর ভিতরে তড়িৎ প্রবাহিত হয়, এর ভিতরে তড়িৎ প্রবাহিত হয়। তাই এভাবে একটা আর একটা কুণ্ডলীতে কোনো আপেক্ষিক গতি নেই, স্থির রেখেও বদ্ধ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ আবিষ্ট তড়িৎ প্রবাহ পাওয়া যায় বা আবিষ্ট তড়িৎ চালক শক্তি পাওয়া। যদি এটার ভিতরে পরিবর্তনশীল প্রবাহ চালু করলাম আর এটা আনা নেওয়া করলাম, গতি তাদের ভিতরে আপেক্ষিক গতি রাখলাম, তাতেও হবে। অথবা যদি এখানে কনস্ট্যান্ট তড়িৎ প্রবাহ পরিবর্তনশীল রোধ না দিয়ে স্যার ভিডিওটা বাধ্য করে দিয়েছে স্যার। কি ব্যাপার, ডিসকানেক্ট হয়ে গেছিলাম মনে হয়। আচ্ছা, জি স্যার। তাহলে এখানেও যদি এরকম যদি তুমি কোনো পরিবর্তনশীল রোধ না দিও, যদি কনস্ট্যান্ট তড়িৎ প্রবাহ দিয়ে এই দুইটা কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি রাখো, তাহলেও এই বদ্ধ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহিত হবে, মানে আবিষ্ট তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, আবিষ্ট তড়িৎ চালক শক্তি পাওয়া যাবে। তাই মূল থিম হলো তুমি যাই ঘটাও না কেন, মূল উদ্দেশ্য হলো যে কুণ্ডলীতে তুমি তড়িৎ চালক শক্তি আবিষ্ট করতে চাচ্ছ বা আবিষ্ট তড়িৎ প্রবাহ পেতে চাচ্ছ, তার ভিতরে তোমার চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটাইতে হবে। কনস্ট্যান্ট চুম্বক ফ্লাক্স থাকলে হয় না। এটাই আমরা মূলত পিছনের লেকচারে দেখেছি। তাই পিছনের লেকচারে আমরা এই বিষয়টাও দেখেছি। এটা তো কুণ্ডলী টু কুণ্ডলীর কথা বললাম, সেখানে এরকম একটা দণ্ড চুম্বক, দেখো এটা হলো তোমার মনে করো এস পোল, এটা এন পোল, এখানে এলো একটা তোমার এরকম কুণ্ডলী। এখন তুমি এই চুম্বকটাকে এর ভিতরে নিয়ে আসো, তো যদি এর ভিতরে তুমি নিয়ে আসো এটাকে, তাহলে তোমার বিষয়টা কি? বিষয়টা হলো যে যখনই তুমি এর ভিতরে নিয়ে আসবা, এর কাছাকাছি নিয়ে আসবা, তখন এখান থেকে তো বলরেখা বের হচ্ছে, এই নর্থ পোল থেকে, এই নর্থ পোল থেকে বলরেখা বের হয়ে তোমার এরকম বলরেখা যাচ্ছে, এরকম কুটি কুটি বলরেখা যাচ্ছে, ঠিক আছে? তাহলে এরকম বলরেখা তাই কিছু কিছু বাহির থেকে যাচ্ছে, কিছু কিছু ভিতরের দিকে যাচ্ছে। যতই কাছাকাছি আনবো এই কুণ্ডলীর ভিতরে বলরেখার প্রবেশের সংখ্যা তত বাড়তে থাকবে, সংখ্যাটা তত বাড়তে থাকে। কারণ এইটা এখন এই পাশ দিয়ে চলে গেছে, এইটা যদি আরেকটু সামনে আসে তখন এই বলরেখাটাও তার ভিতর দিয়ে যাবে। তো এই জন্য যতই নর্থ পোলটা এই কুণ্ডলীর দিকে আসবে, ততই কুণ্ডলীর মধ্যে বলরেখার সংখ্যা বাড়তে থাকবে। তাহলে বলরেখার সংখ্যাটা কিন্তু ফিক্স না, পরিবর্তনশীল। কিন্তু এভাবে যদি দুইটি স্থির করে ধরে রাখি, তাহলে এই বদ্ধ কুণ্ডলীতে কোনো তড়িৎ প্রবাহ পাওয়া যাবে না। কিন্তু এটাকে যদি আস্তে আস্তে নিয়ে আসি, তাহলে এই বলরেখার সংখ্যার পরিবর্তন হচ্ছে, মানেই হলো এই কুণ্ডলীর মধ্যে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়। তাহলে সেই আবিষ্ট তড়িৎ প্রবাহ মানেই হলো সেখানে একটা তড়িৎ চালক শক্তি আবিষ্ট হয়। এর মানেই সেখানে একটা তড়িৎ প্রবাহ মানে তড়িৎ শক্তি আবিষ্ট হয়। তাই তড়িৎ চালক শক্তি আবিষ্ট হোক আর তড়িৎ প্রবাহ বা তড়িৎ আবিষ্ট হোক, এখানে হলে যে তড়িৎ যাচ্ছে সেটা কোন দিকে যাবে, তোমরা ডিরেকশনটা জানো, সেটা এই বর্তনীর মধ্যে কোন দিকে যাবে, সেটা যাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, কারণ বইয়ে লেখা আছে, তোমরা পড়েছো অলরেডি, যে এরকম যদি দণ্ডচুম্বক তোমার কোনো একটা কুণ্ডলীর কাছে নিয়ে আসা হয়, তখন ওই কুণ্ডলীর মধ্যে মানে বামাবর্তী অর্থাৎ বাম দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হয়।
তাহলে এদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন কথা হইল, যখন এরকম বামাবর্তী তড়িৎ প্রবাহিত হয় তখন ওই যে পিছনের চ্যাপ্টার তোমরা পড়েছো, সেখানে ওয়েরস্টেটের সূত্র অনুযায়ী তুমি আবার জানো যেখানেই তড়িৎ প্রবাহ সেখানেই তার চারপাশে চৌম্বক ক্ষেত্র। তাহলে যখন এই তারের মধ্য দিয়ে এদিকে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন এই তারের চারদিকে আবার আরেকটা চৌম্বক ক্ষেত্র এখানে সৃষ্টি হবে। এখানে যদি আরেকটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় তাহলে সেটার অভিমুখগুলো তুমি কিভাবে ঠিক করবা? তা আমরা বলেছিলাম ডান হস্ত নিয়ম অনুযায়ী যে এখানে যে এই এভাবে যে ধরে রেখেছি, আমার এই বৃদ্ধাঙ্গুল যদি তড়িৎ প্রবাহের অভিমুখ হয় তাহলে এই আঙ্গুলগুলো হলো তার চারপাশে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। কোনোভাবে যদি এরকম বৃদ্ধাঙ্গুল ধরো, দেখো আঙ্গুল এখান থেকে ঢোকে, আর যদি ঘুরে নিয়ে আসো এই কুণ্ডলীর ভিতর থেকে বের হয়, ফাঁকা কুণ্ডলী এখান থেকে ঢুকে এখান থেকে বের হয়, তার মানে এটাকে এভাবে মুষ্টি করে ধরা হয়। তাহলে এখান থেকে যখন ঢুকে, এই ঢুকলে সেটা তোমরা জানো তার অভিমুখটা কি, ক্রস, আর বের হয় সেটা কি, ডট। তাহলে এর তুমি যে কোনো জায়গায় যাও না কেন, এই ঢুকে ভিতর থেকে বের হয়, তাই চারোদিক থেকে ঘুরো, এর ভিতর থেকে বের হচ্ছে বলরেখা, আর এই সাইড গুলো দিয়ে ঢুকতেছে। তার মানে চৌম্বক বলরেখার অভিমুখ থেকে, তাহলে এখানে যে চৌম্বক বলরেখা সৃষ্টি হলো সেই চৌম্বক বলরেখার কারণে এখানে আবার দুইটা পোল আছে, দুইটা পোল, দুইটা মেরু। তাহলে এই যে ঢুকলো আর বের হইলো, তোমরা জানো একটা দণ্ড চুম্বকের যে প্রান্ত থেকে বলরেখা বের হয় সেটাকে আমরা নর্থ পোল বলি, আর যেখানে ঢুকে সেটাকে আমরা সাউথ পোল বলি। তাহলে এই নর্থ পোল থেকে বলরেখা বের হয়ে ঢুকে এই হলো বের হয়, সাউথ পোলে ঢুকলো, বলরেখা বের হইলো আর এই সাউথ পোলে ঢুকলো। তাহলে বলরেখার ঢোকা মানে যেদিকে ঢুকে সেটা মূলত সাউথ পোল, আর যেখান থেকে বের হয় সেটা মূলত নর্থ পোল। তাহলে এই যে কুণ্ডলীর এই যে ভিতর আর বাহির দুইটা মানে দুই দিক, তাহলে বাহিরের দিক থেকে ঢুকে বলরেখা, এর ভিতর থেকে এই কারেন্ট যাওয়ার কারণে, এই আবিষ্ট তড়িৎ প্রবাহের কারণে, আবিষ্ট তড়িৎ প্রবাহের কারণে এখান থেকে বলরেখা ঢুকে, তার মানে এখানে হইলো সাউথ পোল, আর এখান থেকে বের হয় এই ভিতরে হইলো নর্থ পোল, এই ভিতরে নর্থ পোল সৃষ্টি হয়। এটা আমি গতদিনও কিন্তু তোমাদের এখানে দেখাইছি। তাহলে এই ভিতরে যে নর্থ পোলটা সৃষ্টি হয় এই যে ভিতরে, তাহলে সেইখানে আমরা এটাকে এভাবে আমরা একটু দিয়ে থাকি, এরকম একটা দণ্ড চুম্বক, এই হলো এস, এই হলো এন, তাহলে ভিতরে এখানে এই নর্থ পোল, ঘড়ি কাঁটার বিপরীত দিকেই ঘুরতেছে, কারেন্ট যাচ্ছে। তাহলে এটা কিন্তু এন এর দুই মাথায় তীর চিহ্ন দিলেও বোঝা যায়, যেহেতু ভিতরে নর্থ পোল সৃষ্টি হয় তাহলে তড়িৎ প্রবাহটা যাচ্ছে ঘড়ি কাঁটা বিপরীত দিকে, ঘড়ি কাঁটা বিপরীত দিকে যাচ্ছে। এখন কথা হয়েছে এই যে নর্থ পোলের ভিতরে সৃষ্টি হইলো, ঠিক আছে, তাহলে এই নর্থ পোলটা কি তোমার ইচ্ছাকৃত ভাবে সৃষ্টি হয়েছে না বাধ্য হয়ে সৃষ্টি হইতেছে? এটা কিন্তু বাধ্য হয়ে সৃষ্টি হইতেছে, মানে চুম্বকের ধর্ম এরকম। এখন আমরা একটু ঢুকবো লেন্জের সূত্রে, ঠিক আছে? দেখো লেন্জের সূত্রটা তোমাদের হয়তো স্টেটমেন্ট জিজ্ঞেস করলে দু একজনে বলতে পারো, পুরোপুরি বলতে পারবে না, আবসা আবসা পড়ছো কিন্তু হয়তো বলতে পারবে না, কারণ ওই কথাগুলো এমন ভাবে ওখানে কথাগুলো একটু বিদঘুটে, এবং বিদঘুটে না, কথাগুলো সহজ সরল কিন্তু কথাগুলো মনে থাকে না, কারণ কি ভিতরের জায়গাটা আমরা বুঝি না। এই জন্য তাই তুমি লেন্জের সূত্রের স্টেটমেন্ট মনে রাখতে গেলে তোমার যে স্টেটমেন্টের যে কথাগুলো বলেছে তার ডিপ ভিতরে ঢুকে তারপরে বুঝে ওই কথাগুলো মনে রাখতে হবে। ওখানে বলছে কি, লেন্জের সূত্রে বলছে কি, বলছে হইলো যে কোন এই তাড়িৎ চুম্বক আবেশ প্রক্রিয়ায় কোন বদ্ধ বর্তনীতে যদি তড়িৎচালক শক্তি অথবা তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়, তাড়িৎ চুম্বক প্রক্রিয়ায় কোন বদ্ধ বর্তনীতে যদি তড়িৎচালক শক্তি আবিষ্ট হয় অথবা তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়, তাহলে ওই আবিষ্ট তড়িৎচালক শক্তি যে কারণে সৃষ্টি হয়েছে সে তার কারণকে বাধা দেয়। কথাটা আমরা পড়েছি, কথাটা বুঝি না।
যে কারণে সৃষ্টি হয়েছে, আবিষ্ট তড়িৎচালক শক্তি যে কারণে আবিষ্ট হয়েছে, সে তার কারণকে বাধা দেয়। বিষয়টা কিরকম? বিষয়টা হলো, তুমি দেখো এখানে তোমার তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়েছে, এখানে একটা আবিষ্ট তড়িৎচালক শক্তি আছে। এখন বললো না যে আবিষ্ট তড়িৎচালক শক্তি কই, আপনি তো দেখাইছেন তড়িৎ প্রবাহের অভিমুখ। তড়িৎ প্রবাহ থাকা মানেই হলো এখানে একটা আবিষ্ট তড়িৎচালক শক্তি আছে। তাহলে আবিষ্ট তড়িৎচালক শক্তি তোমার কেন হয়েছে? তুমি এই নর্থ পোলটাকে এদিকে আনছো, যদি এখানে ফিক্সড করে রাখো হবে? হবে না, কারণ বলরেখা বের হয়ে ওর উপরে বলরেখার কোনো পরিবর্তন হচ্ছে না। আর বলরেখার পরিবর্তন না হইলে সেখানে কোনো আবিষ্ট তড়িৎচালক শক্তি হবে না, আবিষ্ট তড়িৎ প্রবাহ হবে না। আবিষ্ট তড়িৎচালক শক্তি কখন পাওয়া যাবে? যদি বলরেখার পরিবর্তন হয়। আর এই দণ্ডচুম্বককে যখন আমরা এদিকে আস্তে 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 তুমি নিয়ে আসতেছো, তখন এর ভিতরে বলরেখার সংখ্যা বাড়তেছে। আর বলরেখার সংখ্যা যত বাড়তেছে, বলরেখার সংখ্যা যত বাড়তেছে, তত কি হচ্ছে? এই বলরেখার সংখ্যা যত বাড়তেছে, ততই তোমার এর ভিতরে আবিষ্ট তড়িৎচালক শক্তির পরিমাণও বাড়তেছে। তাহলে মূলত তুমি এটুক দেখতেছো যে আবিষ্ট তড়িৎচালক শক্তির রিজনটা কি, কারণটা কি? কারণ হলো এই দণ্ডচুম্বক ভিতরের দিকে নিয়ে আসা, দ্যাট মিনস বলরেখার সংখ্যা বৃদ্ধি পাওয়া। তা লেন্স কি বলছে? ওই আবিষ্ট তড়িৎচালক শক্তি যে কারণে হয়, যে কারণে হয়, আবিষ্ট তড়িৎচালক শক্তি সে তার কারণকে বাধা দেয়। তাহলে হয় কি, চুম্বকটা আসার কারণে, তো এই চুম্বকটাকে বাধা দিতে হবে। মানে কি, সে আসতে পারবে না। যদি আসতে না পারে, বলরেখার সংখ্যা বাড়াতে পারবে না। বলরেখার সংখ্যা যদি বাড়াতে না পারে, তড়িৎচালক শক্তিও আবিষ্ট হবে না। কারণ যে কারণে সৃষ্টি হয়, কারণকে বাধা দেয়, মানে আর সৃষ্টি হইতে বাধা দেয়। সে সৃষ্টি হয়েছে, নতুন করে আর সৃষ্টি হইতে বাধা দেয়। তাহলে যদি নতুন সৃষ্টিকে বাধা দিতে হয়, তাহলে অবশ্যই সে যে এই দিকে যাচ্ছে, বলরেখার সংখ্যা বাড়তেছে, সেই বাড়তি বলরেখার সংখ্যাকে মানে সে আর বাড়তে দিবে না। তাহলে ও যদি বলরেখার সংখ্যাকে বাড়তে না দেয়, তাহলে অবশ্যই এই দণ্ডচুম্বকটাকে আর এদিকে ঢুকতে দিবে না। এদিকে যদি ঢুকতে না দেয়, তাহলে অবশ্যই এটাকে বিকর্ষণ করে সরাই দিতে হবে, কারণ ওর তো হাত পা নেই। যদি বিকর্ষণ করে সরাই দিতে হয়, এখানে একটা নর্থ পোল লাগবে, যার কারণে এর ভিতরে নর্থ পোল সৃষ্টি হয়। এই নর্থ পোল সৃষ্টি হওয়ার কারণে এই নর্থ পোলকে বাধা দেয়, সরাইয়ে দেয়, সরানোর চেষ্টা করে। তাহলে ও তখনই বাধার সম্মুখীন হয়। আর এই নর্থ পোল সৃষ্টি করতে যে অবশ্যই তড়িৎ থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেতেই হবে, ও কোনোভাবেই ঘড়ির কাঁটার দিকে আর যেতে পারে। তাহলে ওই জায়গাগুলো সব ফিক্সড হয়ে যায়। তাহলে এখানে বাধা সৃষ্টি করতে হবে, নর্থ পোল সৃষ্টি করতে হবে, তাহলে তড়িৎ প্রবাহটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেতে হবে। এখন তাহলে এই নর্থ পোল ভিতরে আর সাউথ পোল বাহিরে। আবার তুমি হয়তো, তোমরা অনেকে মনে করতে পারো যে এখানে স্যার আপনি দেখান, এখানে নর্থ পোল, এখানে সাউথ পোল, এখানে নর্থ পোল, এখানে সাউথ পোল, এখানে নর্থ পোল, এখানে সাউথ পোল, তো এখানে এই সাউথ পোল এই নর্থ পোলকে আকর্ষণ করবে। আসলে এটা তো একটা কুণ্ডলী, 3 ডাইমেনশনাল জিনিস, আমরা এখানে 2 ডাইমেনশনে আমরা দেখাচ্ছি। তাহলে এটাকে যদি তুমি, কুণ্ডলীটা তো আসলে এরকম না, কুণ্ডলীটা তোমার সামনে কিরকম আছে, এটা একটা দণ্ডচুম্বক, আর কুণ্ডলীটা হলো তোমার সামনে আছে এইভাবে, এইভাবে। এইভাবে যদি কুণ্ডলী থাকে, এখানে গোলাকার বস্তুটা থাকে, যে এখানে যদি তোমার এরকম যদি একটা কুণ্ডলী, এটা ভিতরটা ফাঁকা না, কিন্তু ভিতরটা যদি ফাঁকা থাকে, এরকম কুণ্ডলীটা তোমার সামনে এরকম, কিন্তু এইটা তো আর এখানে বোর্ডে একে দেখানো যাচ্ছে না, আমি এইভাবে এঁকেছি, কিন্তু আসলে তো তোমার সামনে কুণ্ডলীটা এইভাবে, তাই কুণ্ডলী দণ্ডচুম্বক এইভাবে। তাহলে তুমি দেখো এই কুণ্ডলীর ভিতর থেকে কারেন্ট যাচ্ছে, কারেন্ট এভাবে যাচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে, তাই কারেন্ট যখন যাচ্ছে তখন এই এর ভিতর থেকে যাচ্ছে, এই যাচ্ছে, ঢুকতেছে, এই বের হচ্ছে ভিতর থেকে। তুমি যে দিক থেকেই দেখো, তাহলে ভিতরে হলো নর্থ পোল, আর সাউথ পোল হলো এই সাইডে,
এই সাইডে সাউথ পোল, এই সাইডে সাউথ পোল, এই সাইডে সাউথ পোল, এই সাইডে সাউথ পোল। সাউথ পোল গুলো সব বাহিরে আর নর্থ পোল হলো ভিতরে। তাই তুমি যখন দণ্ড চুম্বক নিয়ে আসো তখন এই সাউথ পোল কিন্তু আসলে নিচে, এটা মনে হচ্ছে এখানে, কিন্তু এই জায়গাটা তো আসলে নিচে। তাহলে ওই সাউথ পোল তাকে যে আকর্ষণ করবে তার থেকে নর্থ পোল বেশি বিকর্ষণ করে। তাহলে ওই নর্থ পোলের কারণে সে বিকর্ষণ বল অনুভব করে, সে পিছনে সরে আসার চেষ্টা করে, সরে আসার চেষ্টা করে। তাহলে এই হলো তার বাধা। এখন হয়তো আমরা কি করি, আমরা জোর করে ঢুকাই, ওই বাধাটা ওভারকাম করে ভিতরে ঢুকাই, কিন্তু ভিতরে ওই রকম তুমি ঢুকানোর সময় দেখবা যে হয়তো ভিতর থেকে কেউ ঠেলতেছে, অদৃশ্যভাবেই তোমার কাছে এটা মনে হবে এবং একদম খুব স্ট্রংলি এটা মনে হবে ঠেলতেছে। যতই তুমি কাছে নিচ্ছ ততই ঠেলাটা কেমন জানি তীব্র হচ্ছে। এই কারণ হলো, আবার তুমি যদি এটাকে তুমি যদি এখান থেকে দূরে সরিয়ে নাও, দূরে যদি তুমি সরিয়ে নাও তাহলে কি হবে? দূরে সরানোর সাথে সাথে এখানে যে বলরেখার সংখ্যা আছে এখন, সে বলরেখা আস্তে 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 কমতে থাকবে, কমতে কমতে শূন্য হবে। তা বলরেখার পরিবর্তন হবে, সেটা বাড়ুক বা কমুক, পরিবর্তন হলেই আবিষ্ট তড়িৎচালক শক্তি। তা বলরেখা যখন কমতে থাকে তখন এখানে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। তাই তড়িৎচালক শক্তি আবিষ্ট হচ্ছে কার কারণে? বলরেখা কমে যাওয়ার কারণে। আর বলরেখা কমে যাচ্ছে কেন? এই চুম্বকটা এখান থেকে সরে যাচ্ছে, তাই সরে যাচ্ছে বিদায় বলরেখা কমে যাচ্ছে, ফলে এখানে আবার তড়িৎচালক শক্তি আবিষ্ট হচ্ছে। তাহলে যে তড়িৎচালক শক্তি আবিষ্ট হিসেবে তড়িৎচালক শক্তি পাওয়া যাচ্ছে সেটা হলো বলরেখা হ্রাসের কারণে। তাহলে লেন্স কি বলছে? লেন্স বলছে যে আবিষ্ট তড়িৎচালক শক্তি অর্থাৎ যে কারণে সৃষ্টি হয় সে তার কারণকে বাধা দেয়। তাহলে কোন কারণে সৃষ্টি হলো? হ্রাসের কারণে, সরে যাওয়ার কারণে। সরে যাওয়াটাকে বাধা দিবে। তাই সরে যাওয়াটাকে যদি তার বাধা দিতে হয় তাহলে নর্থ পোলকে ধরে রাখতে হবে, তখন এখানে আবার সাউথ পোল সৃষ্টি হয়। তাহলে এখানে যখন একটা দণ্ড চুম্বক, যখন আমরা এখানে নর্থ পোল এখানে সাউথ পোল আমরা যখন এখান থেকে সরিয়ে নিয়ে আসি তখন এই কুণ্ডলীর ভিতরে, তখন এখানে একটা সাউথ পোল এভাবে সৃষ্টি হয়। তাই সাউথ পোল সৃষ্টি হলে এই সাউথ পোল এই নর্থ পোলকে কি করে? টেনে ধরে, টেনে ধরে, যেতে দেয় না। তাহলে আমি তাকে বের করে নিয়ে আসতে চাচ্ছি কিন্তু মনে হচ্ছে ভিতর থেকে কে জানি টেনে ধরতেছে, টেনে ধরতেছে। ওই যে বের করে আসা মানেই হলো ফ্লাক্সের পরিবর্তন হওয়া, ফ্লাক্সের পরিবর্তন হতে দিবে না। তাহলে তাকে টেনে ধরে রাখে, তাকে বাধা দিচ্ছে। তাহলে ধরে রাখতে গেলে এখানে আর নর্থ পোল না, তখনই সাউথ পোল সৃষ্টি হতে হয়। যখন সাউথ পোল সৃষ্টি হয়, সাউথ পোলের দুই মাথায় যদি তীর চিহ্ন দাও এই এল এর মতো, তখন কি ঘটনা ঘটে? এই তীর চিহ্ন মানে তড়িৎ প্রবাহটা তখন আগে যেদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে সাথে সাথে তড়িৎ প্রবাহটা উল্টে যায়। আগে হচ্ছিল ঘড়ি কাঁটার বিপরীত দিকে, এখন ঘড়ি কাঁটার দিকে। যখন তুমি ঢুকাবা তখন ঘড়ি কাঁটার বিপরীত দিকে নর্থ পোল, আবার নর্থ পোল যখন বের করে নেবা তখন ঘড়ির কাঁটার দিকে তড়িৎ প্রবাহিত হয়। এটা তার নেচার, অটোমেটিক সেখানে সৃষ্টি হচ্ছে। এ কারণে এই ভিতরে সাউথ পোল, ভিতরে নর্থ পোল, এভাবে তোমার সৃষ্টি হচ্ছে। তো এই ছিল লেন্সের সূত্রটা। মূলত মূল কথা কিন্তু এটা, যে এখানে তোমার যে কোনো একটা বদ্ধ বর্তনীতে এই যে এখানে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়েছে কোন প্রক্রিয়ায়? তাড়িৎ চুম্বক আবেশ প্রক্রিয়া। তাহলে তাড়িৎ চুম্বক আবেশ প্রক্রিয়ায় কোন বদ্ধ বর্তনীতে তড়িৎচালক শক্তি আবিষ্ট হলে ওই আবিষ্ট তড়িৎচালক শক্তি যে কারণে আবিষ্ট হয় সে তার কারণকে বাধা দেয়। এখন কিন্তু কথাটা বোঝা গেল। এখন তুমি স্টেটমেন্টও তুমি সহজে মনে রাখতে পারবে যে তাড়িৎ চুম্বক আবেশ প্রক্রিয়ায় কোনো বদ্ধ বর্তনীতে তোমার তড়িৎচালক শক্তি আবিষ্ট হলে ওই আবিষ্ট তড়িৎচালক শক্তি যে কারণে সৃষ্টি হয়েছে সে তার কারণকে বাধা দেয়। মানে তার সৃষ্টি, সে সৃষ্টি হইলো, এরপরে আরো সৃষ্টি করতে চাচ্ছে, সুতরাং এই নতুন সৃষ্টিকেই সে বাধা দিতেছে, সৃষ্টি হওয়ার সাথে সাথেই সে অপোজ করতেছে, সে আর সৃষ্টি হতে দিবে না। এখন তুমি দেখো এই লেন্সের
স্টেটমেন্ট পড়বা, এগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় আসে। আর লেন্জের সূত্রে সাহায্যে শক্তির সংরক্ষণশীলতার নীতির ব্যাখ্যা, এটাও অনুধাবনে প্রায় আসে। এই ব্যাখ্যাটাও একটু বিদঘুটে, এই বইয়ে বেশ ক্লিয়ার করা আছে, এই আক্তারুল ইসলামের বইয়ে। আক্তারুল ইসলামের বইটা দেখবা, এটা একটু সহজভাবে মোটামুটি এই জন্যই আমরা সেকেন্ড পার্টটা এই বইটার উপরে আমরা একটু দিছি, যে এটা থেকে পড়লে খুব সহজে টপিক গুলো ধরা যায়। তা ওখানে তুমি দেখবা যে এই যে বদ্ধ কুণ্ডলিতে তুমি যে এই দণ্ড চুম্বকটা নিয়ে আসছো কাছে, তাই যখনই ওখানে তড়িৎচালক শক্তি কুণ্ডলীর মধ্যে আবিষ্ট হয়েছে, তোমার কাছে নিয়ে আসাটাকে বাধা দিতেছে, তাই তুমি ওই বাধাটাকে ওভারকাম করে তারপর চুম্বকটা ঢুকাইতেছো। তাহলে যদি বাধা না থাকতো তাহলে তো অটোমেটিক ঢুকে যেত, তার মানে তোমার কিন্তু ওখানে খুব একটা বেশি শক্তি খরচ করতে হতো না। তাহলে ওই বাধাটাকে ওভারকাম করে যদি ঢুকাইতে হয়, তোমাকে এক্সট্রা শক্তি খরচ করতে হচ্ছে। তোমার কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এখানে শক্তিটা তোমার লস হচ্ছে, শক্তির অপচয় হচ্ছে, কিন্তু শক্তির সংরক্ষণশীলতার নীতি তো তা বলে না যে শক্তি কোনোভাবেই ধ্বংস হয়ে যাবে, এটা সম্ভব না। তাহলে এই যে তোমার যেটা শক্তি তোমার ভিতর থেকে ক্ষয় হচ্ছে, ধ্বংস হচ্ছে, সে আসলে চিরতরে ধ্বংস হচ্ছে না, তোমার ওই কুণ্ডলীর ভিতরে ওই তুমি জোর করে ঢুকাইতেছো, যার কারণে ওখানে নতুন করে তড়িৎচালক শক্তি আবিষ্ট হচ্ছে। তাই যে শক্তি ওখানে তো আবিষ্ট হচ্ছে মানে কি, উৎপন্ন হচ্ছে, তোমার ওই শক্তিটাই ওর ভিতরে আবিষ্ট তড়িৎচালক শক্তি হিসেবে পাওয়া যাচ্ছে। অর্থাৎ তুমি যে শক্তিটা প্রয়োগ করে তাকে কুণ্ডলীর কাছে নিয়ে আসছো, এই যে তোমার ভিতর থেকে যে শক্তিটা ক্ষয় হচ্ছে, সেই শক্তিটাই ওই কুণ্ডলীর ভিতরে তড়িৎচালক শক্তি হিসাবে ওখানে পাওয়া যাচ্ছে। অর্থাৎ তোমার নদীর যদি এক পাশ ভেঙে যায়, ওই মাটি ওই বালু এটা কিন্তু চিরতরে ধ্বংস হয়ে যায় না, হয়তো নদীর মাঝখানে কোথাও চরের মতো জেগে ওঠে, বা অপর পারে সেটা আবার ভরাট হয়ে ওঠে। তোমার বিষয়টা এরকম, এখানে লস হচ্ছে, ওখানে সেটা আবার সৃষ্টি হচ্ছে, পাওয়া যাচ্ছে। তাহলে এই যে আপাত দৃষ্টিতে তোমার কাছে মনে হচ্ছে শক্তি এখানে ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাস্তবে না। এই যে তোমার যতটুক শক্তি এখানে অপচয় হয়েছে, সেই শক্তিটাই আবার বদ্ধ কুণ্ডলিতে তড়িৎচালক শক্তি হিসাবে সেখানে পাওয়া যাচ্ছে। তাহলে এই কথা অনেক বেশি কথাবার্তা লিখছে, এত বেশি কথাবার্তা লেখার কোনো দরকার নেই, তুমি 3-4 লাইনে এখন তোমার এই থিমটা বুঝে তুমি 3-4 লাইনে তোমার ব্যাখ্যাটা তুমি করে দেবে ওখানে, যে সে কিভাবে শক্তির সংরক্ষণশীলতার নীতিটা মেনে চলে। তাহলে লেন্জের সূত্রটা এখন এখান থেকে ক্লিয়ার। এখন তুমি দেখো যে এই জায়গায় আমরা ফ্যারাডের দুইটা সূত্র দেখব। এইখানে যে ফ্যারাডের সূত্র দুইটা কি, প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র অলরেডি কিন্তু আমাদের আলোচনার ভিতরে প্রায় হয়ে গেছে, ফ্যারাডের সূত্র কিন্তু অলরেডি চলে আসছে। যে এখানে তিনি বলছে যে কোন একটা বদ্ধ কুণ্ডলীতে যতক্ষণ পর্যন্ত তোমার চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটবে, ততক্ষণ পর্যন্ত সেখানে তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে, তাই তো? যে এখানে যদি ধরে রাখি কোন চুম্বক ফ্লাক্সের পরিবর্তন না ঘটাই এর ভিতরে, পরিবর্তন না ঘটাইলে এর ভিতরে কোনো তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে না, মানে তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে না। তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে কখন, যতক্ষণ পর্যন্ত চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটবে। তাহলে এই ঘটলে এখানে আবিষ্ট তড়িৎচালক শক্তি পাওয়া যাবে, আর চুম্বক ফ্লাক্সের পরিবর্তন না ঘটলে আর পাওয়া যাবে না। তাহলে আবিষ্ট তড়িৎচালক শক্তি বা আবিষ্ট তড়িৎ প্রবাহ এটা তো ক্ষণস্থায়ী, এটা তো ডিপেন্ড করে এই চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের উপর। তাহলে ওটাই ছিল এই যে কথাবার্তা ইন জেনারেল যে কথাগুলো আমরা বলে আসছি, সেটাই মূলত ফ্যারাডের প্রথম সূত্রটা। তার প্রথম সূত্র ইজিলি আমরা ব্যাখ্যা করে ফেলবো, আমরা নিজেদের মতো করেই আমরা লিখে ফেলবো। সূত্রের মূল থিম হলো এরকম যে কোন একটা বদ্ধ বর্তনীতে যতক্ষণ পর্যন্ত চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটবে, ততক্ষণ পর্যন্তই ওই বদ্ধ বর্তনীতে তোমার তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে, মানে ততক্ষণ জুড়ে বা ততক্ষণ পর্যন্ত আবিষ্ট তড়িৎচালক শক্তি পাওয়া যাবে। আর দ্বিতীয় সূত্রটা কি, দ্বিতীয় সূত্রটা ছিল তার এরকম যে এই যে আবিষ্ট তড়িৎচালক শক্তি পাওয়া গেল কতটুকু, তার পরিমাণ, তার মান, উনি সে পরিমাণটাও হিসাব করছে। দ্বিতীয় সূত্রে সেটা বলছে
যে তড়িৎচালক শক্তি, যতটুকু তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, সেই আবিষ্ট তড়িৎচালক শক্তি হবে ফ্লাক্সের পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমানুপাতিক। ঋণাত্মক শব্দটা কেন আসছে অলরেডি ইনডাইরেক্টলি আমাদের ব্যাখ্যা করা হয়ে গেছে, তারপর আমি আরো ফরওয়ার্ড করে দিচ্ছি। তাহলে আগে তার স্টেটমেন্টটা দেখো, যে এখানে তোমার ওই কুণ্ডলীর ভিতরে যে আবিষ্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হচ্ছে বদ্ধ বর্তনীতে বা বদ্ধ কুণ্ডলীতে, সেই আবিষ্ট তড়িৎচালক শক্তিটা হবে তোমার যে চৌম্বক ফ্লাক্সের যে পরিবর্তন, সেই পরিবর্তনের হারের সমান। তাহলে কোন একটা ইসের ক্ষেত্রে যদি বদ্ধ বর্তনী, এটাই যদি আমরা বিবেচনা করি, যখন এভাবে ধরেছি, এটা যখন তার কাছে নিয়ে আসি, তাহলে এর ভিতরে যদি ফাইয়ন চৌম্বক ক্ষেত্র প্রথম থাকে, তখন টাইম ছিল তোমার টিয়ন। এখন তুমি আরো কাছে আস্তে 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 আনতেছো, বলরেখার সংখ্যা বেড়ে বেড়ে হয়েছে ফাই2, টাইম লাগছে তার জন্য টি2। তাহলে বলরেখার পরিবর্তন কত হয়েছে? ডি ফাই ইকুয়ালস টু ফাই2 মাইনাস ফাই1। টাইমের কতক্ষণ টাইম লাগছে? টাইমের পরিবর্তন কত? টি2 মাইনাস টি1 ডিটি। তাহলে ফ্যারাড বলছে এখানে যে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়েছে, সেই আবিষ্ট তড়িৎচালক শক্তি ইকুয়ালস টু মাইনাস এই চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার, মানে একক সময় যে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হয়। তাহলে ডি ফাই বাই ডিটি, এটা ইকুয়ালও না, উনি বলছে ইজ প্রপোর্শনাল। এটা এখন আমরা আমাদের চিরাচরিত নিয়ম অনুযায়ী জানি, এটাকে যদি ইকুয়াল করতে চাই তাহলে মাইনাস একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয়, ডি ফাই ডিটি। এখন আমরা আসি মাইনাসের বিষয়। এই মাইনাসটা কি? এই মাইনাসটাই হলো ওই যে বাধা, মানে কি এর ভিতরে চৌম্বক ফ্লাক্স বলরেখা বাড়তেছে, আর আবিষ্ট তড়িৎচালক শক্তি ওই ফ্লাক্সকে কি করতেছে? বাধা দিতেছে। ওই যে বাধা দিতেছে, তাহলে বাধা দিতে হলে তাকে কি করতে হচ্ছে? ঘড়ি কাঁটার দিকে চলতে হচ্ছে, সরি ঘড়ি কাঁটার বিপরীত দিকে। এই কন্ডিশনে ঘড়ি কাঁটার বিপরীত দিকে চলতে হচ্ছে। তাহলে ওই মাইনাস দিয়ে কেউ কেউ বলে যে মাইনাস তড়িৎচালক শক্তির, আবিষ্ট তড়িৎচালক শক্তির অভিমুখ নির্দেশ করে। হ্যাঁ, কথা সত্য, কারণ কথা কিন্তু আসলে ইনডাইরেক্টলি ওইটাই দাঁড়াচ্ছে যে তোমার একে বাধা দিতে হবে, তাহলে এখানে নর্থ পোল সৃষ্টি করতে হবে, তাহলে অবশ্যই আবিষ্ট তড়িৎচালক শক্তির অভিমুখটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে হতে হবে। তাহলে মূলত এজন্যই মূলত ওই মাইনাস এই তড়িৎচালক শক্তির অভিমুখটাই নির্দেশ করে। আবার কেউ কেউ বলে এখানে যে এই মাইনাস দিয়ে বোঝানো হয় যে এখানে চৌম্বক ফ্লাক্সের যে পরিবর্তন, সেই পরিবর্তনের বাধা, সেই পরিবর্তনের বাধা বোঝাতে এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করা। কথা তাও সত্য, কারণ এখানে মূলত ওই বাধা যে দিচ্ছে, ওই বাধাটা বোঝানোর জন্যই এখানে মাইনাসটা ব্যবহার করা হচ্ছে, তাকে প্রোটেস্ট করতেছে। সেটা তুমি কাছে আনো আর দূরে সরিয়ে নাও, উভয় ক্ষেত্রেই বাধা পাচ্ছে। তাহলে সব ক্ষেত্রেই এই জন্য এই মাইনাসটা ব্যবহার করা হয়েছে। অনেক বই যখন সূত্রটা দেয়, এই মাইনাস শব্দটা বা মাইনাস কথাটা তারা লিখে নেয়। তা এটা না লিখলেও সমস্যা নাই, আর লিখলেও সমস্যা নাই, লেখাটাই বেটার। লিখেই তোমার একদম টোটাল ফিচার সহ তাহলে চলে আসতেছে যে এখানে চৌম্বক বলরেখার যে পরিবর্তন, চৌম্বক বলরেখার পরিবর্তনের হার, এই হারের ঋণাত্মক মানের সমানুপাতিক আবিষ্ট তড়িৎচালক শক্তি। তাহলে তুমি সোজা সাপটা ভাষায় তুমি বলে দিতে পারো এখানে ঋণাত্মক চিহ্ন বোঝায় তড়িৎচালক শক্তির অভিমুখ। কেউ যদি বলতে চাও ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝানো হয় তড়িৎচালক শক্তি, আবিষ্ট তড়িৎচালক শক্তি চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনে বাধা সৃষ্টি করে, একই কথা। তাহলে মাইনাসের হিসাবটা দেখলাম। আর এখানে তুমি যদি এই ভোল্ট, তারপর ডি5, তার একক হলো ওয়েবার, ডিটি টাইম, সেকেন্ড, এগুলো প্রকাশ করো, কে এর মান অন হয়ে যায় এসআই এককে। তো কে এর মান যখন অন হয়ে যায় তখন আমরা সূত্রটাকে সরাসরি লিখতে পারি এরকম যে ই ইকুয়ালস টু মাইনাস ডি5 ডিভাইডেড বাই ডিটি। এই হলো তোমার বিষয়। এখান থেকে আমরা বিভিন্ন তার সংজ্ঞা দিতে পারি। ডিটি কে যদি আমরা 1 বানাই
তাহলে ই সমান সমান কি হচ্ছে মাইনাস d5। তাহলে মানে কি, যদি একক সময় কোনো একটা বদ্ধ বর্তনীর বলরেখা, তাই যে পরিমাণ বলরেখা তোমার হ্রাস পেয়ে পেয়ে শূন্য হয়, এখানে মাইনাস মাইনাস দিয়ে মূলত আসলে হ্রাস হ্রাস একটা ভাব, এটাও তো বোঝানো যায়। তাহলে এখানে এই এক্সপ্লানেশনে এই বিষয়টা খুব ইজিলি তুলে আনা যায় যে তোমার ডিটি হলো টাইমের ডিফারেন্স হলো 1 সেকেন্ড। তাহলে এটা অন হয়ে গেলেই এইটা ইকুয়াল টু এইটা হয়ে যায়। তার মানে কি, বলরেখা ছিল, আমি দণ্ডচুম্বকটাকে আস্তে 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 দূরে সরিয়ে নিয়ে আসছি। দূরে সরিয়ে নিয়ে আসলে 1 সেকেন্ড জুড়ে দূরে সরিয়ে নিয়ে আসছি, ওই বদ্ধ বর্তনীতে তোমার বলরেখা আর নাই। তাহলে কোনো একটা বদ্ধ বর্তনী একক সময়ে তার চৌম্বক ফ্লাক্স যদি হ্রাস পেয়ে পেয়ে শূন্য হয়, তাহলে সেখানে যতটুকু পরিমাণ তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, বা ওখানে যত সংখ্যক বলরেখা হ্রাস পেয়ে পেয়ে শূন্য হয়, ঠিক তত সংখ্যক বলরেখা কি তার আবিষ্ট তড়িৎচালক শক্তি বলে। দেখো কথাটা একটু কিন্তু একটু কেমন কেমন লাগে, কিন্তু কথাটা অত জটিল না। তোমার ই ইকুয়াল যেহেতু d5, তাহলে আবিষ্ট তড়িৎচালক শক্তিটা হলো চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের সমান। তাহলে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন, কতগুলো চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন, তাহলে 1 সেকেন্ডে যতগুলো চৌম্বক বলরেখা হ্রাস পেয়ে পেয়ে জিরোতে আসে, কোনো একটা কুণ্ডলীর ভিতরে বলরেখা আছে, তাই বলরেখার এমন সংখ্যক বলরেখা থাকতে হবে যা তুমি যদি দণ্ডচুম্বকটাকে দূরে সরিয়ে নাও, তাহলে বলরেখার সংখ্যাও হ্রাস পেতে থাকবে। তাহলে 1 সেকেন্ডে যদি যতগুলো বলরেখা হ্রাস পেয়ে পেয়ে শূন্য হয়, ঠিক ততগুলো বলরেখা কি বলা হয় আবিষ্ট তড়িৎচালক শক্তি। বইয়েও সুন্দর করে সংজ্ঞা এইভাবে হিসাব করা আছে। তাহলে ওখান থেকে এই আবিষ্ট তড়িৎচালক শক্তির সংজ্ঞা পড়বা। আবিষ্ট তড়িৎচালক শক্তির একক হলো ভোল্ট, এখান থেকে সেই 1 ভোল্টের সংজ্ঞাও ঠিক করা যাবে। এই ব্যাখ্যা বিশ্লেষণগুলা তোমরা একটু বই দেখো, ঠিক আছে, আক্তারুল ইসলামের বইটাই দেখো, ওখানে খুব সুন্দর করে এই বিষয়টা এখন তুমি ব্যাখ্যাটা বেশ ভালো করে তুমি বুঝবা। তাহলে এই ফ্যারাডের সূত্রটা ঠিক করবা, আর এখানে লেন্সের সূত্রটাও তোমরা এখন ঠিক করে ফেলবা। এখন তোমাদেরকে বলেছিলাম যে দিক পরিবর্তী প্রবাহটা আমরা এখন আলাপ আলোচনা করবো। তাই দিক পরিবর্তী প্রবাহটা খুবই ইজি বিষয়, এখন তুমি খুব ইজিলি তুমি বুঝতে পারবা যে দিক পরিবর্তী প্রবাহটা কিভাবে হিসাবটা হয়। হিসাবটা দেখো, যে তুমি যদি এখানে একটা অশ্বক্ষুরাকৃতির তুমি যদি একটা চুম্বক নাও, তাহলে অশ্বক্ষুরাকৃতির চুম্বক নিলে তোমার এখানে নর্থ পোল, এখানে তোমার সাউথ পোল। তাহলে এই যে নর্থ পোল আর সাউথ পোল, তাহলে তুমি দেখো এখানে যদি তুমি একটা আয়তাকার কুণ্ডলী যদি রাখো, এই কুণ্ডলী, এগুলো তোমরা এই যে ডাইনামোর বিষয়টি সেগুলো 90টাও পড়েছো। এর নিচে কি হয়, এর একটা দণ্ডকে একটা স্লিপ রিংয়ে রাখা হয়, এটাকে আরেকটা স্লিপ রিং এর সাথে যুক্ত করা হয়, তারপর এখানে ব্রাশ দেওয়া হয়, একে একটা সার্কিটের সাথে যুক্ত করা হয়, এখানে একটা রোধ দেওয়া হয়, এর সাথে একটা ব্রাশ লাগানো থাকে। কি কি কাজ সেগুলো তোমরা অলরেডি জানো। তাই মূল বিষয়টা কি দেখো, এখানে যখন তোমার এখানে নর্থ পোল সাউথ পোল একটা অশ্বক্ষুরাকৃতির চুম্বক রাখা হয়, আর অশ্বক্ষুরাকৃতির চুম্বক কেন রাখা হলো, একটা দণ্ড চুম্বক কেন হলো না, কারণ অশ্বক্ষুরাকৃতির চুম্বক কি হয়, এটা এভাবে ভাঁজ করে মাথা দুই মেরু দুইটা কাছাকাছি থাকে, ফলে তার স্ট্রেংথ শক্তিটা বেড়ে যায়, বেশি শক্তিশালী হয়। তাহলে অশ্বক্ষুরাকৃতির চুম্বক বেশি শক্তিশালী। তাহলে এখানে নর্থ পোল থেকে বলরেখা বের হচ্ছে, এই বলরেখা এর ভিতর থেকে যাচ্ছে। তাই তুমি যদি এই আয়তাকার কুণ্ডলীটাকে আমার হাতের মতো এভাবে চিন্তা করো, এভাবে যদি রাখি, তাহলে কি বলরেখা যাচ্ছে, হাতের এই পাশ দিয়ে যাচ্ছে, এই পাশ দিয়ে যাচ্ছে, মানে এইটা যদি একটা আয়তাকার কুণ্ডলী হয়, এই হাতের মধ্যে কোনো বলরেখা ঢুকতেছে না, তার মানে চুম্বক ফ্লাক্স শূন্য। কারণ তুমি কিন্তু এই যে ফ্লাক্সের সংজ্ঞা তোমরা পড়েছো, সেখানেও তোমরা দেখেছো যে ফ্লাক্স ফাই ইকুয়ালস টু এ বি কস থিটা। তাহলে তুমি দেখো এই থিটাটা কি, থিটাটা হলো এ এবং বি এর অন্তর্ভুক্ত কোণ, তাহলে বি চৌম্বক ক্ষেত্র এইদিকে, আর এই যে কুণ্ডলী,
এই কুণ্ডলী ক্ষেত্রটা এইভাবে, তাহলে তার অভিমুখ কোথায়? এখান থেকে লম্ব এইদিকে। তাহলে এই লম্বের সাথে তোমার চৌম্বক ক্ষেত্রে অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি? অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি। এখানে 90 ডিগ্রি বসাই দিলে এটা হলো 0। তার মানে কোনো ফ্লাক্স এর ভিতরে নেই। তাই ফ্লাক্স যদি এর ভিতরে না থাকে, এখন যদি আমি হাতটাকে আস্তে 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 যদি ঘুরিয়ে 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 যদি এভাবে করতে থাকি, এভাবে যদি 90 ডিগ্রি কোণে রাখি, তখন এই হাতের যে অভিমুখ আর চৌম্বক বলরেখা তারা কিন্তু আবার প্যারালাল হয়ে যায়। আর এটাকে আমি এভাবে রাখলাম, তখন আমার হাতের মধ্য দিয়ে কিন্তু সর্বাধিক পরিমাণ বলরেখা যাচ্ছে। তাহলে তখন এই যে আমার যে এই হাত কুণ্ডলী, তার অভিমুখ আর চৌম্বক বলরেখা তারা একই দিকে, তার অন্তর্ভুক্ত কোণ 0। তখন এই যে ফাই ইকুয়ালস টু এ বি কস 0 ডিগ্রি ইকুয়ালস টু এ বি, তখন চৌম্বক ফ্লাক্স পাওয়া যাচ্ছে। তাই যখন এইটাকে এটা যখন এখানে ঘুরানো হয়, তখন আস্তে আস্তে এর ভিতরে বলরেখার সংখ্যাটা, বলরেখা পরিবর্তন হতে থাকে। আর ওই যে বলরেখা পরিবর্তন হয়, চৌম্বক ফ্লাক্স পরিবর্তন হয়, ফলে ওই কুণ্ডলীতে একটা তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। তার মানে একটা তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়। তাই যে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, সেই তড়িৎচালক শক্তির হিসাবটা যদি আমরা দেখি একদম শুরুতে 0, তাহলে এটা যদি শুরুতে দেখি 0, তাহলে আস্তে 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 কি হইতেছে, তড়িৎচালক শক্তি পরিমাণ বাড়তেছে, বাড়তে 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 কি এই সর্বোচ্চ যখন 90 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে বাড়তে 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 এই সর্বোচ্চ। এরপরে আবার যদি এদিকে ঘুরে 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 ঠিক উল্টো করে ফেলি, আবার 180 ডিগ্রি, 180 ডিগ্রি হয়ে গেলে তখন এর মধ্যে আবার কোনো বলরেখা যাচ্ছে না। তাহলে এভাব থেকে যদি এটা ঘুরে 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 90 ডিগ্রি পজিশনে আসে, তখন ফ্লাক্সের পরিমাণ সর্বোচ্চ হয়, আবিষ্ট তড়িৎচালক শক্তিও সর্বোচ্চ। এবার 90 থেকে যখন আরো ঘুরতে থাকে, তখন আবার আবিষ্ট তড়িৎচালক শক্তি কমে 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 আবার 0 হয়। এখন এখান থেকে কমে 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 এই 0 হয়ে গেল, এই 0। এরপরে তাহলে এই 90, এই 0। এরপরে হাতটা যদি আরো ঘুরে, এখন আমার হাত তো আসলে এই যে এভাবে তো আর ঘুরানো যায় না, 360 ডিগ্রিতে তো হাতটা ঘুরাইতে গেলে ভেঙে ফেলতে হবে। তাহলে তুমি এখন চিন্তা করে দেখো, আবার যদি ঘুরাই, তাহলে বিপরীত দিকে আবার বাড়তে 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 270 ডিগ্রি। তাই 270 ডিগ্রিতে আবার তোমার কিন্তু তড়িৎচালক শক্তি বাড়তে থাকে। তাই তুমি যখন ঘড়ির কাঁটার বিষয়টাও যদি তুমি একটু দেখো, ঘড়ির কাঁটার বিষয়টা একটু যদি তোমরা ওই যে পর্যাবৃত্ত গতিটতি আমরা যেখানে পড়িয়েছিলাম, সেখানে আমরা এভাবে যখন দেখেছি যে এভাবে যদি ঘড়ি কাঁটার দিকে যদি একটা বস্তু ঘুরে, তাহলে দেখো বৃত্তের এক পাশ যেদিকে ঘুরে, বাকি অর্ধেক কিন্তু তার বিপরীত দিকে, বিপরীত দিকে। তাই যখন এইভাবে ঘুরেই তো এখানে আসে 360 ডিগ্রি, তাহলে এইভাবে ঘুরে 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 এই যখন আসে 180 ডিগ্রি, আবার যখন ঘোরা শুরু করে, তাহলে আগে যে ঘুরছিল 180 ডিগ্রি, এখন তার উল্টো দিকে এই ঘুরে 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 180 ডিগ্রি, এখন আবার তার বিপরীত দিকে। তাহলে ওইটা 270 ডিগ্রি হয় তার বিপরীত দিকে। তাহলে এখন যে 270 ডিগ্রিতে আবার তড়িৎচালক শক্তির বৃদ্ধি, সেটা হলো বিপরীত দিকে, বাড়তে 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 এই সর্বোচ্চ। আবার 270 থেকে 360, আবার এসে এসে এই সর্বনিম্ন। তাহলে এখানে তড়িৎচালক শক্তি যেটা আবিষ্ট তড়িৎচালক শক্তি, তার চেহারাটা হইলো এইরকম, এই আবিষ্ট তড়িৎচালক শক্তি। তাহলে আবিষ্ট তড়িৎচালক শক্তি এটা পাওয়া যাবে কিভাবে? একটু আগেই তোমরা শিখে ফেলেছো ফ্যারাডের সূত্র থেকে, যে আবিষ্ট তড়িৎচালক শক্তি E ইকুয়ালস টু মাইনাস ডি ফাই বাই ডিটি, মানে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার। তাই তুমি দেখো এখানে চৌম্বক ফ্লাক্সের তুমি হিসাবটা পেয়েছো, যে মনে করো যে এর ভিতরে চৌম্বক ফ্লাক্স ফাই ইকুয়ালস টু এ বি কস থিটা। তাহলে এই যে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার মানেই হলো আবিষ্ট তড়িৎচালক শক্তি। তাহলে এখানে যদি ফাই এর মান বসাও, তখন টি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করো, তাহলে তোমার হিসাব মিলে যায়। তাহলে ই ইকুয়ালস টু মাইনাস ডি ডিটি, আর ফাই, ফাই মানেই হলো তোমার এ বি কস থিটা। আর এইটা যেহেতু এক পাকের কুণ্ডলী, এজন্য এখানে ক্যাপিটাল এন ধরি নাই। যদি এন সংখ্যক পাক ধরতাম, তাহলে এখানে একটা ক্যাপিটাল এনও আমরা লিখতাম, এখানে একটা ক্যাপিটাল এনও আমরা তখন লিখতাম এন পাকের জন্য। তাহলে এইটাকে যদি এখন তুমি ডিফারেন্সিয়েশন করো, এখন তুমি আবার একটা জটিলতায় পড়ে গেছো, যে এখানে আছে টি, এখানে আছে থিটা, এই যে এন এ বি এগুলো কনস্ট্যান্ট।
তাই টি এর সাপেক্ষে থিটার ডিফারেন্সিয়েশন কিভাবে করব? তাহলে ও যখন ঘুরতে থাকে এরকম ঘড়ি কাঁটার দিকে ঘুরুক আর বিপরীত দিকে ঘুরুক, তোমরা ফার্স্ট পার্টেও পড়েছো যে এখান থেকে যখন টি সময় পরে ঘুরে এখানে আসে, কেন্দ্রে যদি থিটা কোণ সৃষ্টি করে তাহলে কৌণিক সরণ হয় থিটা। তাহলে এই একক সেকেন্ডে তাহলে থিটা কৌণিক সরণ হয় টি সময়, থিটা কৌণিক সরণ, তাহলে একক কৌণিক সরণ হবে টি ডিভাইডেড বাই থিটা সময়, যে কৌণিক সরণ হয় সেটা কৌণিক বেগ। তাহলে ওমেগা ইকুয়ালস টু আমরা জানি থিটা ডিভাইডেড বাই টি, অতএব থিটা সমান সমান ওমেগা টি। তাহলে এখান থেকে তোমরা ইজিলি লিখতে পারো মাইনাস ডি ডিটি অফ এন এ বি কস ওমেগা টি। এই জিনিসটা তোমরা ইজিলি এখানে লিখতে পারো। তাহলে এখন দেখো এই টি এর সাপেক্ষে এটার ডিফারেন্সিয়েশন করা সম্ভব। এখানেও ডি ডিটি আর এখানে কস ওমেগা টি ডিফারেন্সিয়েশন এখন হচ্ছে। তো এখন যদি আমরা এখানে ডিফারেন্সিয়েশনটা করি তাহলে ডিফারেন্সিয়েশন করলে ই ইকুয়ালস টু কি আসে? ই ইকুয়ালস টু আসে এখানে ই ইকুয়ালস টু আসে এই যে এন এ বি, এই যে মাইনাস আছে এন এ বি আর কজ ওমেগা টি, তাহলে ওমেগা একটা পিছনে আসবে সাইন ওমেগা টি, আর কজ ডিফারেন্সিয়েশন করলে একটা মাইনাস আসে, এই মাইনাসে কেটে এটা প্লাস হয়ে যায়। তাহলে এই জিনিসটা, তাহলে এইটা আমরা পাইলাম ই। এখন তুমি একটা খেয়াল করে দেখো, তোমাদের যখন সরলসন্ধিত স্পন্দন গতি পড়ানো হয়েছিল সেখানে তোমরা ইকুয়েশন পেয়েছিলে এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি। তখন খেয়াল করে দেখো এ সাইন ওমেগা টি এ কি জিনিস ছিল? বিস্তার। সেখানে এক্স কি ছিল? এরকম, তার চেহারা ছিল এরকম। তাহলে তোমার এই এক্স সাম্যাবস্থান থেকে যে দূরত্বটা আমরা বারবার বলেছিলাম এটাই ছিল এক্স, এই যে দূরত্বগুলো, তাহলে এটা এক্স, এই এক্স, এই এক্স, তাহলে এই যে সর্বোচ্চ যে এক্স, এই এক্স ইকুয়ালস টু এ। তার মানে কি সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্বটা সেটাই বিস্তার। তাহলে এ মানে হলো বিস্তার। বিস্তার মানে আসলে কি? সর্বোচ্চ সরণ। তাহলে এক্স এর সর্বোচ্চ মানটা, তাহলে এইখানে তোমার কি আসছে ই এর সাথে এন এ বি ওমেগা, এই জিনিসটাও কি এর মতো সাইন ফাংশনের সাথে যুক্ত, এটাকে বলা হয় বিস্তার। তাহলে এই বিস্তারটা কি? সর্বোচ্চ মান। কিসের সর্বোচ্চ মান? এখানে যেহেতু সরণের সর্বোচ্চ মান, এটা হলো তড়িৎচালক শক্তি, তাহলে এই বিস্তারটা কার সর্বোচ্চ মান? ওই তড়িৎচালক শক্তির সর্বোচ্চ মান। এবং তড়িৎচালক শক্তির সর্বোচ্চ মান সেটাকে আমরা প্রকাশ করি হলো ই নট ডি। তাহলে এখানে যদি আমরা লিখি এটাকে এখন ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি, তাহলে এই ই নট কি বলা হয়? এই চলার পথে এই যে সর্বোচ্চ তড়িৎচালক শক্তি, এইদিকে টাইম আর এইদিকে যদি ই হয় তাহলে এই হলো তোমার ই নট, এটা। আর এইগুলো হলো সবই যে কোনো সময়, এই সময়ের সাথে সাথে ই এর পরিবর্তন হচ্ছে, হতে 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 একটা সময় কি পাওয়া যাচ্ছে? সর্বোচ্চ। তাহলে এইটা হলো সর্বোচ্চ তড়িৎচালক শক্তি। তা এই সর্বোচ্চ তড়িৎচালক শক্তি অনেক সময় অঙ্কে বের করতে বলে যে সর্বোচ্চ তড়িৎচালক শক্তি কত, তাই সর্বোচ্চ তড়িৎচালক শক্তির সূত্র কি? এন এ বি ওমেগা, ওটা কিন্তু মাথায় রাখতে হয়। তাহলে আমরা সর্বোচ্চ তড়িৎচালক শক্তির ইকুয়েশন পেয়ে গেছি। তাহলে আই ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই আর। তাহলে ই কি? ই আবার তুমি জানো ই নট সাইন ওমেগা টি বাই আর। তাহলে ই নট ডিভাইডেড বাই আর সাইন ওমেগা টি, এটা হলো আই। তাহলে এখান থেকে যদি এখন হিসাব করে ফেলি তাহলে কি হবে? এখান থেকে হয়ে যাবে হলো আই ইকুয়ালস টু এই যে সর্বোচ্চ তড়িৎচালক শক্তি বাই আর, তাই সর্বোচ্চ কারেন্ট আই নট সাইন ওমেগা টি। এই হলো দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ। ইজিলি তোমরা বুঝতে পারবে, এর ভিতরে জটিলতার কিছুই নেই। তাহলে তোমরা ওই তোমাদের বই ধরে মানে আক্তারুল ইসলামের বইয়ে তোমরা এখানে দেখো, আমরা গতদিন তো ওই যে পর্যন্ত পড়িয়েছিলাম, বলেছিলাম এর আগের লেকচার লাস্টে তো তোমাদের বলেছিলাম যে দিক পরিবর্তী প্রবাহ কিভাবে সৃষ্টি হয় সেটা দেখাবো। তাহলে এই যে দেখো দিক পরিবর্তী প্রবাহটা যে তারা এখান থেকে ক্যালকুলেশন করছে এই কন্ডিশনে, তা ওইটা করতে গেলেই ওর ভিতরে ওই যে আমরা ইকুয়েশনটা ব্যবহার করেছিলাম এটা মাইনাস ডি ফাই বাই ডিটি, সেটা কার ইকুয়েশন? ফ্যারাডের দ্বিতীয় সূত্র। এই জন্য বলছিলাম ফ্যারাডের সূত্রটা আগে একটু ঠিক করে নিতে, অলরেডি আমরা ঠিক করে ফেলেছি।
ফ্যারাডের সূত্রের আন্ডারে আমরা এই ইকুয়েশনের প্রমাণটা এখানে দেখে ফেলছি। এটা ঠিক করবা। আবিষ্ট তড়িৎচালক শক্তির বিষয়গুলো এখানে তারা ডিটেলস আলাদা কথা বলছে, যা বলছে ওগুলো অলরেডি আমরা বলে ফেলছি। এখানে আরেকটা জিনিস একটু মাথায় রাখবা, তোমার যখন তড়িৎ প্রবাহটা কোনো সার্কিটের মধ্যে দিয়ে ঘড়ি কাঁটার বিপরীতে যায়, বিপরীত দিক থেকে এসে এখন তড়িৎ প্রবাহ কতটুকু কি এটা পরিমাপ করার জন্য বর্তনীতে আমরা একটা গ্যালভানোমিটার ব্যবহার করি। তাহলে গ্যালভানোমিটার কাটার বিক্ষেপ দ্বারা আমরা কতটুকু তড়িৎ প্রবাহিত হয় সেটা নির্ণয় করি। তাহলে তোমাদের কাছে সবসময় মনে হয় যে ঘড়ি কাঁটার বিপরীত দিকে যখন তড়িৎ প্রবাহ যায় তখন যে গ্যালভানোমিটার কাটাকে তোমার ও বিক্ষেপটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে দেওয়া, যেদিকে যায় চাপ দেয় ওই ঘড়ি কাঁটার বিপরীতে বিক্ষেপ দেয়। বিষয়টা ওই রকম না। একটা বর্তনীতে যখন গ্যালভানোমিটার সেট করা হয় তখন সেটআপটা এমন ভাবে থাকে যে ওখানে দেখা যায়, এটা ল্যাবেও ওখানে দেখতে পারতা যে সার্কিটের হিসাবে যখন তোমার সামনে থাকতো গ্যালভানোমিটার, কারেন্ট যাচ্ছে কোন দিক থেকে যাচ্ছে, কারেন্ট দেখা যাবে না কিন্তু কোন দিক থেকে যাচ্ছে, ফলে গ্যালভানোমিটার কাটা কোন দিকে ঘুরতেছে, কেন ঘুরতেছে। তাহলে যখন ঘড়ির কাঁটার বিপরীতে তড়িৎ প্রবাহিত হয় তখন ওই তড়িৎ গ্যালভানোমিটার থেকে ভিতর থেকে যে পুরো বর্তনী কমপ্লিট করে, তখন গ্যালভানোমিটার ভিতর দিয়ে যখন যায় তখন গ্যালভানোমিটার কাঁটার বিক্ষেপটা দেয় ঘড়ির কাঁটার দিকে। বর্তনীতে যখন তড়িৎ প্রবাহটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে চলে তখন গ্যালভানোমিটারে বিক্ষেপটা হয় ঘড়ি কাঁটার দিকে। আর যখন বর্তনীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ ঘড়ি কাঁটার দিকে হয় তখন গ্যালভানোমিটার মধ্য দিয়ে যখন যায় তখন গ্যালভানোমিটার কাঁটার বিক্ষেপটা পাওয়া যায় ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এটা একটু মাথায় রেখে, এটা দিয়ে একটা এমসিকিউ আছে তোমাদের ওখানে বোর্ডে, ওই বিষয়টা এখন ক্লিয়ার হয়ে যাবে। এরপরে তোমরা ওই ফ্যারাডের সূত্র, তারপরে ওই সামনে লেন্জের সূত্র, এই বিষয়টা পড়বা। এর মাঝখানে তোমাদের একটা টপিক আছে, তোমরা একটু দেখো, এই তোমার বই আছে, আমি এই আক্তারুল ইসলামের বই ধরেই কিন্তু বলতেছি, 367 পৃষ্ঠায়। এখানে তোমরা দেখবা সুষম চৌম্বক ক্ষেত্রের অবিলম্ব দিকে একটি গতিশীল দণ্ডাকার পরিবাহীর জন্য আবিষ্ট তড়িৎচালক শক্তির মান। পিছনে আমরা যা পড়ে আসছি যে কোন একটা এই যে চৌম্বক ক্ষেত্রের ভিতরে একটা পরিবাহী তার থাকলে সেটা যে চৌম্বক বল অনুভব করে, সেই কন্ডিশন গুলো অ্যাপ্লাই করে এখানে তোমার একটা সূত্র তারা নিয়ে আসছে, তোমরা পড়ে দেখো, ইজিলি বোঝা যাবে। তার আন্ডারে এখানে তোমার একটা অঙ্ক করছে, অঙ্ক তো পিছনের চ্যাপ্টারের অঙ্ক, ঠিক করে ফেলবা, লেন্জের সূত্রটা ঠিক করবা। লেন্জের সূত্রটা ঠিক করে তোমার এই যে ব্যাখ্যা বিশ্লেষণ গুলো দেখবা, দুটো অঙ্ক আছে, এই যা যা বলেছি তার আন্ডারে অঙ্ক পড়ার আগে এখন অঙ্ক পেরে যাবা। এই বিষয়গুলো থিওরিগুলো আমরা ঠিক করে ফেলি। এরপরে তোমরা নিজেরা দেখবা এগুলো অত্যন্ত সহজ, এখন চ্যাপ্টার কিন্তু খুব হালকা হয়ে গেল। তোমরা নিজেরা দেখবা পারস্পরিক আবেশ এবং স্বকীয় আবেশ কি জিনিস, স্বকীয় আবেশ কি, স্বকীয় আবেশ গুণাঙ্ক কি, তুমি পড়লে নিঃসন্দেহে তুমি বুঝতে পারবা। স্বকীয় আবেশ গুণাঙ্কের একক, এই যে সংজ্ঞা, এগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। এখান থেকে সৃজনশীল একটু কম আসে কিন্তু এমসিকিউ আসে মূলত এই স্বকীয় আবেশ গুণাঙ্ক, এই সব থেকে ছোট ছোট অঙ্ক করতে দেয়। তাহলে এখান থেকে পড়ে এখানে অঙ্ক করে ফেলবা, তুমি পড়ে দেখো, আমি 100% শিওর তুমি বুঝবা। এর ভিতরে এখন আর জটিলতার কিচ্ছু নেই। তাহলে স্বকীয় আবেশ গুণাঙ্ক, পারস্পরিক আবেশ গুণাঙ্ক, মানে পারস্পরিক আবেশ, স্বকীয় আবেশ গুণাঙ্ক, পারস্পরিক আবেশ গুণাঙ্ক, এই বিষয়গুলো ঠিক করবা। সেখানে পারস্পরিক আবেশ এর যে ঘটনা, এটা তোমরা 9 10-এ পড়েছিলা ট্রান্সফরমার। ট্রান্সফরমার যে এখানে মুখ্য কুণ্ডলী ছিল, গৌণ কুণ্ডলী ছিল, একটাতে তুমি তড়িৎ প্রবাহ দিছো, ফলে আরেকটাতে তুমি তড়িৎ প্রবাহ পেয়েছো, এই যে আবিষ্ট হয়েছে। তাহলে এই আবিষ্ট হয়েছে, এই ঘটনাটাই মূলত পারস্পরিক আবেশ প্রক্রিয়া। এখন তুমি এখানে পড়ে দেখো, ট্রান্সফরমার ঘটনাটাও তোমরা মূল সূত্রটা জানো, তার আন্ডারে তুমি পড়ে দেখো, এর প্রয়োগটা তুমি এখন এখানে খুব ইজিলি বুঝবা। তাহলে এইটা পড়ে মূলত তোমরা দিক পরিবর্তী প্রবাহের যে সৃষ্টি, ঠিক আছে, দিক পরিবর্তী প্রবাহ একটু আগে যে আমরা সৃষ্টি করলাম, এই দিক পরিবর্তন প্রবাহের যে সৃষ্টি, এইটার
উপরে ভিত্তি করে এখন তার কিছু র্যামস ভ্যালু, তার কিছু পিক ভ্যালু, এরকম কিছু বিষয় আছে, এগুলা আমরা আলাপ আলোচনা করব। তাহলে এ পর্যন্ত তোমরা কমপ্লিট করে ফেলো। এই ট্রান্সফরমার পর্যন্ত পারস্পরিক আবেশ, স্বকীয় আবেশ, এগুলো পড়ে এগুলার অ্যাপ্লিকেশন দিয়ে এই ট্রান্সফরমার পর্যন্ত তোমরা কমপ্লিট করো। অঙ্ক টঙ্ক যেগুলো আছে সেগুলো তোমরা ঠিক করে ফেলো। ঠিক আছে? ঠিক করে ফেললে আমরা এর পরের দিন আমরা তড়িৎ প্রবাহের মূলত যে এই দিক পরিবর্তিত তড়িৎ প্রবাহের কিছু বৈশিষ্ট্য, কিছু আচার আচরণ, কিছু গাণিতিক হিসাব আছে, এগুলো আমরা আলাপ আলোচনা করব। ঠিক আছে? স্যার তাহলে এই পর্যন্ত তোমরা কমপ্লিট করবা। আর স্যার